শেখ হাসিনা যদি আসতে চান দেশে তাহলে আই ডু ওয়েলকাম। অবশ্যই উনি আসবেন, নিজের দেশ আসবেন না কেন, আমি ওয়েলকাম করব। তিনি যদি রবার্ট ব্রুস হতে চান, স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস হতে চান, সেটাও আমি সানন্দে গ্রহণ করব। সেতে বড় একটা দুঃখজনক বা আশাজনক যে যেভাবে ব্যাখ্যা করেন সেটা হইল আমি বাংলাদেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, মোটামুটি প্রত্যেকের সাথে আমার পার্সোনালি দেখা হয়েছে একভাবে না একভাবে, এবং ক্ষমতা আসার আগে ইউনূস সাহেবের সাথে পাশাপাশিও বসেছিল। কিন্তু একমাত্র, এটা আমি লিখছিও, একমাত্র শেখ হাসিনার সাথে আমার সামনাসামনি দেখা হইল না, তার বাবার সাথে হইল। কারণ আমার জীবনে দুইটা সুযোগ আসছিল শেখ হাসিনার সাথে দেখা হওয়ার। একটা হইল 2003 বঙ্গবন্ধু এবং প্রেসিডেন্ট জিয়াকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার দাওয়াত পাঠানোর দায়িত্ব ছিল আমার উপর। একটা শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া, আর একটা হলো বেগম খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া। আমি ক্যাবিনেট জয়েন্ট সেক্রেটারি। তো সমস্ত ফোর্স টোর্স যারা পাড়া থাকে বলে দেওয়া হইলো, ডক্টর সাদাত টেলিফোন করে দিলেন, আমি দাওয়াত নিয়ে সুদা সদনে গিয়েছিলাম। কিন্তু শেখ হাসিনা এই পুরস্কার গ্রহণও করবেন না, বাপের পক্ষে যাবেনও না, দাওয়াতপত্র নেবেনও না, সেদিন দাওয়াতপত্র নেবেন না, সেজন্য আমাকে ঢুকতেও দেন নাই। আমি মিস করলাম, দেখা হইল না, একবার দেখা হইল না। স্যার ঢুকতে তো দিতে পারতেন, এক কাপ চা তো খাওয়াইতে পারতেন। আরে ক্যাবিনেটে একটা ফুচকা জয়েন্ট সেক্রেটারি ওই দাওয়াত নিয়ে যাবে, হয়তো উপযুক্ত মনে করেন নাই, দেয় নাই, আচ্ছা, দেখা হয় নাই। তারপরে আরেকবার সুযোগ আসলো আমার নীলফামারীতে, মঙ্গার ডিউটিতে নীলফামারী জেলা আমার চার্জে ছিল জি, বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী। তো আমি ভিআইপি রুমে আছি, শেখ হাসিনা যখন যাচ্ছেন অটোমেটিক আমি অন্য রুমে চলে গেলাম, শেখ হাসিনা সেই রুমে উঠলেন। আমি ভাবলাম যে এই এক সুযোগ দেখাতে হবে। বিরোধী দলের নেতা হিসেবে শেখ হাসিনা গেলেন মঙ্গার দেখতে। কিন্তু আমাকে আমাদের ব্যুরোক্রেট যারা আছে না, এগুলা তো রাজনীতিবিদরাও পৌঁছায় অনেক সময়, আর শেখ হাসিনার সাথে দেখা করবেন না, ডাকলেও যাবেন না। তো এটা নিয়ে আমার কমেন্ট ছিল যে সরকারের একজন এডিশনাল সেক্রেটারি আমি কি এত বলদ যে সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা নালিশ করবো? তা আমি আরেকবারও দেখা করতে পারলাম। এখন যদি শেখ হাসিনা আসে তাহলে যদি দেখার সুযোগ হয়। আর যেটা বললেন শ্যামাবাদ বললো ভারতের ইচ্ছা বা ভারত নিয়ে ওরা যেটা বললো, ইয়েস, ভারত যদি কৃতজ্ঞ থাকে, শেখ হাসিনা নিজে বলছে নভেম্বর, আর তার ফিরে আসার অঙ্কটা কি খুব জটিল না সহজ? আসলে না, আমার মনে হয় যে আমরা বরঞ্চ আলোচনা করে জটিল করে ফেলতেছি অনেক কিছু। শুরুতে আমি এইটা বললাম, এইখানেও তাই। আপনি যদি একটা খুব ন্যাচারাল কোর্স দেখেন, যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, কিন্তু এইবারের অভ্যুত্থানের ঠায়ে তারা তাদের প্রধান তিনিও চলে গেলেন যেভাবে, ওইটা নিয়ে আমি আর আলোচনায় যাচ্ছি না, কারণ গেলেনও কি, তাকে তো পাঠানোই হইল, এবং এটা কে না জানে, সেই রহস্য তো এখনও সুনির্দিষ্ট করে আমরা সবাই ভালো জানতে পারিনি, নানাভাবে কথা হচ্ছে। তা সেই জায়গায় তো এখন এই দল তো তার মতো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, এটা হচ্ছে স্বাভাবিক। তা সেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে গেলে ওই দলের ওনাকে কেন্দ্র করেই তো করতে হবে, তা সেটা তারা করবে। এখন সে সেপ্টেম্বর না অক্টোবর না ডিসেম্বর না এবছর না পরে আসবে, এইটা ওই সময় বলতে হবে, বলা যাবে। তার আগে এটা যত কথা বলেন এটা হবে না, এটা রাজনৈতিক সমীকরণের উপরই নির্ভর করবে। তবে এটা মনে রাখা দরকার, আমরা তো অতীতের অভিজ্ঞতাগুলো দেখেছি। এখন কেউ মনে করতে পারে যে এটা পাল্টে গেছে, তা না। এই ধরনের ঘটনায় যদি দেশে আসার মতো কোনো পরিস্থিতি তিনি বিবেচনা করেন, তখন কিন্তু এটা নানা ধরনের রিফর্ম না হওয়া পর্যন্ত এই ধরনের আলোচনা চলতে থাকবে। আর আমার বিবেচনায় কংক্রিট হবে ওনারা ওনাদের রাজনৈতিক অঙ্কে যতক্ষণ উপযুক্ত মনে করবেন তখনই। এখন এইটা একটা সাধারণ হিসাব চলতি আলোচনা বা মানুষের আলোচনা একটা বলতে পারি, যেহেতু আপনি ইন্টারেস্ট বলছেন ডিসেম্বর কেন, হ্যাঁ মনে করতে পারে যে সরকার বা অন্য যে জায়গাগুলো তারা যা করছে তার ক্রেডিবিলিটি আরও কমে যাবে, তাতে করে আমাদের প্রভাব বাড়বে, আমরা এই সময় আরও সংগঠিত হতে পারবো। এখন সেটা ডিসেম্বর, আমি তো বলে দিলাম রাজনৈতিক অঙ্গে সেটা আগে হবে না পরে হবে সেটা বিবেচনা করতে হবে। যার জন্য আমার ব্যক্তিগত বিবেচনা হচ্ছে যে ওই আলোচনার থেকে আমাদের জোর দেওয়া দরকার। সেটা হচ্ছে যে আমাদের এখন ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার যে কাজটা আমরা করছি, আমাদের নির্বাচন নিয়ে নানা কথা থাকলেও এটা একটা গ্রহণযোগ্য যে নির্বাচনের যে সরকার হয়েছে তারা জনস্বার্থে ভূমিকাটা রাখতে পারছে কিনা। দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র, আমাদেরকে ভূরাজনৈতিক কারণে আধিপত্য বিস্তারের নানা ধরনের ঘটনাগুলো ঘটানোর চেষ্টা হবে। বড় আমরা মনে করি দেশের স্বার্থবিরোধী, এটা নিয়ে কোনো আলোচনা কোনো হয় না, হয় এটা নিয়ে আরেকদিন আলোচনা আমরা করতে পারবো। ধন্যবাদ। সরকার পক্ষ বিরোধী পক্ষ সবসময় যার যার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে কথা বলবে। যেমন সবাই
গণভোটের কথা জোর দিয়ে বলে যে গণভোটে তো এগুলো পাশ হয়েছে, 4টার ভিতরে যত প্রশ্নই থাকুক। আচ্ছা, আর সেটার মূল্যায়নটা হয় যে গণভোটের জন্য বিরোধীরা যখন বলে সরকার তো এটা বলেছে যে মেনে নেবে, জুলাই করবে, পরে সেখানে পিছিয়ে যাচ্ছে, টালবাহানা কেন করছে? কেন করছে। তারপরে তো কথা উঠেছে যেটা বাস্তবতা, যে ওই সময় ইউনূস সাহেব নির্বাচন না দিয়ে আরও পিছায় কিনা তেমন একটা আলোচনা তো সবার মধ্যে ছিল। বিশেষ করে যারা ক্ষমতার প্রত্যাশী তাদের সাথে লন্ডনে ললিপপের মধ্যে তো একটা আপোষরফা হয়েছে। সেই সময় যদি বাজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগুলা নিয়ে বিরোধিতা করতো তাহলে ভোটটা তো পিছিয়ে যেতে পারত। অতএব রাজনীতিতে একটা কৌশল থাকে, সেই কৌশলের মধ্যে সেখানে অনেক সময় নীতি নিয়ে কাজ হয় না। রাজনীতি নিজের সুবিধার জন্য অনেক সময় বাজ নিতে যায়। তো আমি আমার একটা লেখাতে বললাম যে রাজনীতির বৈষণ্য রয়ের নিচের যে বিন্দুটা আছে, ফোঁটাটা, ওইটা আমি মাঝে মাঝে নিয়ে নিই। তো ওটা আমি নিয়ে নিয়ে গেলে হয়ে যায় বাজনীতি। বাজনীতি, আচ্ছা। বাজের নীতি কি? বাজ ফাঁকির নীতি হইল অনেক উপর থেকে শিকারকে লক্ষ্য করবে, ছো মারবে, ছো মেরে যদি শিকার ধরতে পারে তো ভালো, না পারলে অন্তত খড়কুটা হইলেও নিয়ে নেবে। তো এখন আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক ঐতিহ্য বা অপসংস্কৃতি, তাতে এরকম চো মারবে, না পেলে খড়কুটা হইলেও নেবে। তো সেই ক্ষেত্রে ক্ষমতায় আসার জন্য রাজনীতিতে কে কোন কৌশল নিবে সেটা তার দলীয় দৃষ্টিভঙ্গির থেকে নেবে। এবং ব্যক্তি হিসাবে যারা একজন না দুইজন না দল, তারাও তার ব্যক্তি হিসাবে কোথায় গেলে সিট পাবে সেইভাবে আপোষ করবে। যেমন জানাফা যারা আসছে জাতীয় নাগরিক পার্টি, এদেরকে নিয়ে আমরা প্রথম ব্যক্তিগতভাবে আমি যে একটা বড় প্রত্যাশাতে ছিলাম 28শে ফেব্রুয়ারি তাদের গঠনের সময়, যে তারা রাজনৈতিক তৃতীয় শক্তি হবে। আমি 2011-তে আমার কলামে যুগান্তরে লিখছিলাম যে প্রয়োজন রাজনীতির তৃতীয় শক্তি, কারণ আমরা হাসিনা খালেদার জগদ্দল পাথর থেকে মুক্তি চাই। তো সেই হিসেবে ভাবলাম যে জানাফা একটা তৃতীয় শক্তি হবে। কিন্তু মানিক মিয়া এভিনিউতে তো আমি তাদের বৈঠক শুরু হওয়ার আধা ঘন্টা আগে থেকে ছিলাম, 3টায় শুরু হইল, এবং বৈঠক শেষ হওয়ার পরেও আধা ঘন্টা ছিলাম। পূর্ব দিকে একেবারে ফার্ম গেট পর্যন্ত গিয়েছি। স্যার, আপনি কি স্বেচ্ছায়, নিজের ইচ্ছায় গিয়ে? হ্যাঁ, আমি নিজে স্বেচ্ছায় গেছি। আমি কি দাওয়াত পাই নাকি? আমি বেদাওয়াতিতে যাইয়া নিজের দাওয়াত নিজে কবুল করি। একটা নতুন শক্তি হচ্ছে। আবার উত্তর দিকে হাঁটতে হাঁটতে ক্রিসেন্ট লেক পর্যন্ত গেছি। তো দেখে আমি যেটা দেখলাম, এই গ্রুপের মধ্যে 40+ অডিয়েন্সের মধ্যে 40+ এজ গ্রুপ 5% হবে কিনা সন্দেহ ছিল। আচ্ছা, হেঁটে হেঁটে দেখলাম, তাহলে সমস্ত হইল তরুণ। তো সেটা একটা তরুণের শক্তি, তারুণ্যের শক্তি হতে পারত। কিন্তু সেই দলটা হঠাৎ করে অর্থ, বিত্ত, যেসব সমালোচনা আসতেছে, ক্ষমতা, এটার জন্য এমন হয়ে গেল যে তারা শেষ পর্যন্ত জামাতের পকেটে ঢুকে গেল। তাহলে রাজনীতিতে কৌশল কেন গেছে? তাদের একটা হিসাব আছে। ক্ষমতায় আসবে, মনে করেন যে বিরোধী হলো সিফুই, যে নাহিদ সাহেব নাকে, তার বিপরীতে সরকার দলীয় সিফুই নুরুল ইসলাম মনি, কেমন মিলান তো। নুরুল ইসলাম মনির জন্ম 52-তে, নাহিদ সাহেব কবেকার, অথচ যাত্রাতেই তিনি সিফুই হয়ে গেলেন। এইভাবে যারা এমপি হয়ে গেল, তো এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি নাই। কারণ ইউনূস সাহেব যদি আকবরের বৈরমখা হয়ে তাদেরকে করেই থাকে, বাচ্চারা একটা করতেই পারে, এটা আমার পছন্দ হয় নাই। কারণ একটু শেষ করে নিই, 65-এ গণ অভ্যুত্থান হয়েছে। আচ্ছা, তখন তো গণ অভ্যুত্থানের নেতারা, ছাত্ররা ক্ষমতার জন্য এই রকম কলা কৌশল করে নাই, আবার শিক্ষায় ফিরে গেছে। 90-তে গণ অভ্যুত্থান হয়েছে এরশাদের বিরুদ্ধে, তখনও তো ক্ষমতায় যাওয়ার জন্য এই অবস্থাতে যায় নাই, লেখাপড়ায় চলে গেছে। কিন্তু এইখানে এবার ক্ষমতার জন্য পার্টি করে যেটা করেছে, প্রথমভাবে এই পার্টি করারই দরকার ছিল না, তারা লেখাপড়ায় গিয়ে পরে করতে পারত। তারপরও মন্দের ভালো, পার্টি করেছে ভালো, তারুণ্যের শক্তি হোক, কিন্তু সেটা নিজেদের মধ্যে নিজেদের আদর্শ অনুযায়ী ধরে রাখে নাই, সেটা ডিরেইল হয়ে এসছে। স্যার, এই যে আপনি 69 কথা বলেন, 90-এর কথা বলেন, ওই দুটো অভ্যুত্থান এরপরে যেটা হলো 24-এ, মানে ধরেন ওই সময় 69, 90-তে এরশাদ দেশেই ছিলেন। তো এইবার তো হলো যেটা, যে একদম একটা সরকারের বড় একটা অংশ, প্রধান সহ চলেই গেলেন দেশ ছেড়ে। সেইটা কোনো একটা কারণ যে এই যে ওনারা রাজনীতি করলেন, ক্ষমতা আসতে চাচ্ছেন, মানে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, মধ্যম পন্থা, নিউ সেটেলমেন্টের কথা তারা বারবার বলছিলেন। যখন যারা যেই সময়ের সাক্ষী থাকে, আচ্ছা, সময়ের সারথি হয়, তারা সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং নিজের ডোল নিজে বাজায়।
আমি 71-এর সময় টকবগে তরুণ, 69-এর আন্দোলনে আমি টকবগে ইউনিভার্সিটির ছাত্র। আচ্ছা। তো আমরা তো 69-এ ডেইলি কীভাবে মুভমেন্ট করেছি, গিয়েছি, দেখছি। 71 দেখলাম 32 নম্বর রোডে একবার না গেলে তো তখন তো বাজারদের জন্ম হয় নাই, বাংলাদেশ জাতীয় দল তো হয়নি, হয় নাই। তখন তো সেখানেই একটা কেন্দ্র ছিল। এরপরে ডাইমেনশন চেঞ্জ হয়ে গেল। স্বাধীন হওয়ার পরে যতটুকু আশা করা গিয়েছিল, 10ই জানুয়ারি 1972 পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অস্তিত্ব ছিল। কিন্তু 10ই জানুয়ারি 1972 দেশে ফেরার পরে উনি যখন ক্ষমতায় গেলেন, তখন 3.5 বছরের সেই পিরিয়ডটা অন্যরকম হয়ে গেছে। এবং এমন দশা হলো যে এক্সপেকটেশন মানুষের ছিল সেটা তখন আর পূরণ হয় নাই। এক দল বাকশাল করে তিনি নিজেও মরলেন, আমাদেরও মারলেন। এবং তার কিছু কিছু জিনিস, তবে উনি চেষ্টা করেছিলেন, হয়তো পারেন নাই, স্বাধীনতা ওয়ার বর্ন অ্যান্ড ওয়ার টর্ন দেশের জন্য। উনি চুরি দুর্নীতি নিয়ে বলতেছিলেন না যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি পাই চোরের খনি। এই গাজী আমার কম্বলটা কোথায়? সেটি জি জি রহিন হোসেন প্রিন্স, আপনাকে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে জুলাই তো স্যার তো বললেনই যে সরকার চাচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা ধরে রেখে কাজ করবে, আকাঙ্ক্ষাকে তারা গুরুত্ব দিচ্ছে। এদিকে বিরোধী দলীয় যারা আছেন তারা বলতেছেন যে আসলে সরকার এই যে জুলাই সনদ নিয়ে এক্সট্রা প্রতারণা করেছেন, সে বিষয়ে তিনি বলেন, যদি আপনি বলতে চান। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার জন্য, বিএনপির উদ্দেশ্যে জামায়াতের আমির মানে বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন যে গণভোটের যে 4 প্রশ্ন, সেই 4 প্রশ্ন যদি জনগণ না বুঝে তাহলে 31 প্রশ্ন কিভাবে বুঝবে? এগুলো সব গোজামিল এবং ভাওতাবাজি, এটা তার কথা। না, আপনাকে ধন্যবাদ। আমি বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন বদির ভাইকে সালাম জানাই এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনার এই কথায় দু একটা কথা বলি। প্রথমত দেখেন, আমার বিবেচনায় যে অনেক কথাটা বিশেষ করে এখন মিডিয়া, সোশ্যাল মিডিয়া যেভাবে আসে, এগুলো না আসাই ভালো। কারণ এটা মনে রাখা দরকার যে রাজনীতিতে বিভিন্ন দল, বিশেষ করে ক্ষমতাশ্রয়ী প্রধান দলগুলো, তারা কোনো না কোনোভাবে তার যে পাল্টা শক্তি মনে করে তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কতগুলো কথা বলতেই থাকবে।